আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং এই ঘটনাটা শোনার জন্য সবাইকে মনোযোগ সহকারে শোনার জন্য দৃষ্টি আকর্ষণ করছি, শ্রবণ আকর্ষণ করছি। আপনারা শুনবেন এই প্রত্যাশা রাখছি। আমির সাহেব আমাকে টেনে সরাচ্ছেন। আমি কানে শুনতে পাচ্ছিলাম মেঘের ভ্রুম ভ্রুম শব্দ আর বৃষ্টির ফোঁটা পানিতে পড়ার শব্দ। আমার চোখে মুখে পাশ থেকে পানি নিয়ে ছিটিয়ে দেন আমির সাহেব। উঠে বসার মতো শক্তি ছিল না, কিন্তু আমার ইচ্ছা শক্তির জোর অনেক আল্লাহর রহমতে, তাই উঠে বসি। পাশেই দাঁড়িয়ে আছেন আমির সাহেব। খোলা ময়দানের রাতের আলোতে বুঝলাম তিনি আসমানের দিকে তাকিয়ে আছেন। সেই সময় একটা শব্দ হলো। সেই ভাঙা বাড়িতে আমি তাকিয়ে দেখি রেলিং এর উপর দুই হাত ধরে রেলিং ধরে রেখে ব্যাঙ যেভাবে বসে থাকে সেভাবেই সেই বসে আছে সেই লোকটা। তার দাঁতগুলো আমি দেখতে পাচ্ছিলাম। সে বলছিল, কিরে সুফি দরবেশ, কি তোর বন্ধু নাকি? ওই দরবেশ বলেই কিছু একটা ছুঁড়ে মারে আমির সাহেবের দিকে এবং বলে, ওই দরবেশ। আমির সাহেব আমাকে বলেন, জাহিদ চলো। আমি ওনাকে বললাম, আমি নড়তে পারছি না। উনি রেগে যে আবারও বলেন, চলতে বলেছি, চলো। অনেক কষ্টে সেখান থেকে উঠে দাঁড়ালাম। হে হে করে হেসেই যাচ্ছিল সেই লোকটা। অনেক কষ্ট। কাশেম সাহেবের বাসার সামনে যেয়ে দেখি যে ওনার বড় এবং ছোট ছেলে ছাতা হাতে দাঁড়িয়ে আছে। আমার দেরি দেখে তারা রওনা দিচ্ছিল আসার জন্য। আমির সাহেব আমার সাথেই ছিলেন, কিন্তু এটা অন্য কেউ স্বাভাবিকভাবেই দেখবে না। আমার কর্দমাক্ত এবং শারীরিক অবস্থা দেখে তারা বলল, ভাই কি হয়েছে? আমি বলতে যাব, তখন আমির সাহেব আমাকে বলেন, ওদের বলো মাটিতে আছাড় খেয়ে পড়ে গেছ। আমি তাদের সেটাই বলি, যা যেভাবে আমির সাহেব আমাকে বলতে বললেন মাত্র। আর তারা আমাকে আমার জন্য রাখা ঘরের দিকে নিয়ে গেল। ঘরের দিকে যাওয়ার সময় হুট করে আমির সাহেব আমাকে ধাক্কা দেন। আর সেই সময় আমার মাথার চুলের সাথে ধাক্কা দিয়ে একটা বড় সড় পাখি উড়ে চলে গেল নিঃশব্দে। আমার সাথে থাকা কাশেম সাহেবের ছেলেরাও দেখল যে একটা পাখি উড়ে চলে গেল। আমার মুখের দিকে তারা তাকে অবাক হয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখন আমি তাদের বলি, এখন আর কথা বলবো না, আমি ঘুম থেকে উঠে কথা বলবো আপনাদের সাথে। আমি কোন রকমে ফ্রেশ হয়ে বের হয়ে সেই ঘরের বিছানায় বসি। আমির সাহেব সেই ঘরে চলে এলেন। আমাকে বললেন, আয়নাটা ঢেকে দাও। আয়না ঢেকে আমি বসে পড়লাম। বলার মতো কিছু ছিল না আমার কাছে। উনি কাছে এসে বললেন, আর আমাকে বললেন, দেখো, যত কিছুই হোক না কেন, যাই করো না কেন, আমরা তোমার পাশেই থাকব। তুমি ভালো কাজ করলে তোমার সহযোগিতা করব, আর যদি তুমি ভুল পথে থাকো তোমাকে ফেরানোর সবটুকু চেষ্টা করব, যতদিন আল্লাহ হায়াত রাখেন আমাদের এই দুনিয়ায়। আমি কোনোভাবে বলে ফেললাম, কি হলো এটা? উনি আমাকে বলল, দেখো, আমরা আগেই বলেছি এখানে কিছু করার নেই, আমাদের যা হবার তা হবে। এখন তুমি এখানে এসেছো কারণ তোমার মনে হয়েছে তুমি কাজটা করতে পারবে, তাই চলে এসেছো। আসলে কি জানো, কিছু পরিস্থিতি সবচেয়ে বাহাদুর কেউকে বোকা হয়ে যেতে হয়। আমরাও হয়েছি, তুমিও হলে। আমি তখন তাকে বলি, আমি জানি না কিভাবে বুঝাবো, আমি কিভাবে যেন দেখে ফেলি কোথায় কি আছে। আপনাকেও বলি না, এমনকি যদি কাউকে দেখি আমার কাছে এসেছে, আমি তখন কিভাবে যেন কল্পনার ছবির মতো দেখতে পারি তার কি হয়েছে। কিভাবে যেন আমি সব জেনে ফেলি, এই লোক কেমন, অমুক কেমন, তমুক কেমন। আমার মাথা না কিলবিল করতে থাকে। বলতে বলতে কেঁদে ফেলেছিলাম আমি, কারণ আমার সাথে যা হলো তা আমি মেনে নিতে পারছিলাম না। তখন অপদস্থ হওয়ার জ্বালাটা টের পাচ্ছিলাম। উনি আমাকে বলেন, তুমি আর কি কি দেখতে পাও? আমি বলি, আমি দেখতে পারি কে কিভাবে তাবিজ করলো, কে কিভাবে কার কি করলো, কার কথায় লুকানো সম্পর্ক আমি দেখে ফেলি। উনি আমাকে তখন বললেন, তুমি কি এখনো বোঝনি ব্যাপারটা? আমি বললাম, কি বলুন?
উনি বললেন, তোমার কাছে যখন সমস্যা নিয়ে কেউ আসে, তুমি যখন জানতে পারো কে কি করেছে, তাহলে এক কাশেমকে দেখে তুমি কেন বোঝনি কিছু? ও জাহিদ ধাম করে কথা আমার মাথায় বাড়ি মারল। উনি আমাকে বলেছিলেন কাশিমের পেছনে যে লেগেছে সে কাশিমের পুরাতন শত্রু, আর এই বদমাস জিনটা হলো অগ্নি উপাসক। ঘুরে ফিরে তো একই ব্যাপার। আমি বলি, মানে কি? উনি আমাকে বলেন, আমরা তোমাকে আগেও বলেছি শয়তানের কুমন্ত্রণা জোর পাচ্ছে তোমার ভেতর। এতদিন দেখলে সবার সমস্যা, আজ এখানে কেন দেখলে না? কারণ এক শয়তান আরেক শয়তানের উপকার করবে, দুশ্মনী তো না। আমি না বুঝার কারণে বললাম, আমি তো বুঝলাম না। উনি বলেন, তুমি যা দেখো তা তোমাকে শয়তান দেখায়। তোমার মাফলার আঙ্কেল তোমাকে দেখায় এসব। সে তোমার সামনে আসতে চাইছে, কারণ তাকে দেখার মতো হয়ে ওঠনি এখনো। কেউ 15-16 বছর কি একই স্বপ্ন দেখে না? সে তোমার সামনে আসতে চাইছে, এজন্যই তোমাকে সে দেখাচ্ছে। দেখো কত ক্ষমতা তোমার। মানুষজন এসে মানবে, তোমাকে বাবা বানাবে, পীর বানাবে। অহংকার তো ঢুকে গেছেই, তাই না? এই জন্য সে তো এতদিন তোমাকে দেখেছে আর তোমার ভেতরে ঢুকিয়ে দিয়েছে যে তুমি সবকিছু পারো। কিন্তু আজ যখন শয়তানের সামনে এসেছ, সে তখন তোমাকে দেখায়নি। আমার মাথায় এসব কথা সত্যিকারেই ঢুকছিল না। আমি ওনাকে বলি যে একবার বলুন এই লোক, এই কাশিমের কি সমস্যা, আর একটু চেষ্টা করুন কিছু করার। তিনি আমাকে বলেন, তুমি তোমার ওনার স্ত্রী না, আত্মীয় না, যেমন বন্ধু ভাই, এমন কারোর সাথে কথা বলে দেখো, আর দেখি আমরা কি করা যায়। উনি চলে যাবেন, সেই সময় বলি, আচ্ছা ওই পাখিটা কি ছিল, আমার দিকেই কেন আসলো? উনি বললেন, ওটা পেঁচা। ওরা চলাফেরা করলে শব্দ হয় না, আর এত কিছু জেনে তোমার লাভ নেই। এটা বলে উনি চলে গেলেন। কিন্তু সেটা পেঁচা যে ছিল না তা আমি পরে জানতে পেরেছিলাম। সকালে ওঠার পর আমার কাছে কাশেম সাহেবের ছেলেরা জানতে চেয়েছিল কিছু করতে পেরেছি কিনা, আর রাতে আমি পড়লাম কিভাবে। আমি বলি, না, কাল রাতে কিছু করতে পারিনি। আচ্ছা, কেউ কি আছে যে কাশেম সাহেবকে অনেকদিন ধরে চেনে? তখন অনেকের নাম উঠে এসেছিল, যার মধ্যে একজনের নাম আমার এখন মনে পড়ছে না, কিন্তু নামের শেষে পাটোয়ারি ছিল। তাই আমি পাটোয়ারি নামেই তাকে সম্বোধন করব। কাশেম সাহেবের ছেলে বলে, পাটোয়ারি দাদা আসছিল আব্বার খবর শুনে, কিন্তু দাদার বয়স 90 বছর এবং বেশি হওয়ার কারণে দাদার কিছু করতে পারেনি। এই দাদার কাছে ওনার বাবা সবকিছু শিখেছিলেন। তাই আমি কাশেম সাহেবের ছেলেকে নিয়ে সেদিন বিকালের দিকে সেই পাটোয়ারি সাহেবের কাছে দেখা করতে যাই। যেতে যেতে তখন মাগরিব পার হয়ে গেছে। বয়োবৃদ্ধ এই লোক নিজের ঘরে হেলান দিয়ে বসেছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করি, দাদু, কাশেম সাহেবের ব্যাপারে আর এটাও বলি, এটা অতীতের কিছু যা ওনার পিছু নিয়েছে। উনি বলেন, না দাদু, আমি কিছু তো তেমন জানি না। আমি বুঝে গেছিলাম উনি মিথ্যা বলছেন। আর সেই সময় আমার চোখের সামনে ভেসে ওঠে একটা কফিন কাঁপছে, আর 3 জন মিলে কিছু করার চেষ্টা করছে। একটা 13-14 বছরের মেয়ের লাশের মুখটা সেলাই করা। এটা দেখার সময় শরীরটা আমার কেঁপে ওঠে। আমি তখন কাশেম সাহেবের ছেলেকে সরিয়ে দিয়ে ওনাকে বলি, দাদু, সত্যি করে বলুন কফিনে কি ছিল, আর মেয়েটার ঠোঁট কেন সেলাই করা ছিল? এটা শুনে দাদু আমাকে বললেন, কে বলেছে তোমাকে এটা? কাশেম বলেছে। আমি বলি, দাদু আমাকে বলেন। উনি আমাকে বলেন, তুমি তো জানো, তাহলে জিজ্ঞাসা কেন করছো? আমি বলি, দাদু, কাশেম সাহেব তো মারা যাবেন যদি আপনি না বলেন। যদি সব জানতাম তাহলে কি আসতাম আমি? আমার জানা দরকার, ওনাকে বাঁচানো দরকার। এরপর কিছু সময় থেকে উনি আমাকে বলেন, দাদু তখন 85 সাল। উনি নিজেও ঝাড়ফুঁকের কাজ করতেন, আর কাশেম সাহেব ছিল সবচেয়ে আস্থাভাজন। কাশেম সাহেব সব ধরনের কাজ করতেন, আশপাশের গ্রাম বা দূরে যেও কাজ করতেন। ওস্তাদের যে শিষ্যের গুণগান ছিল বেশি। একদিন কাশেম সাহেব আসেন তার কাছে, আর একটা সমস্যার কথা বলেন। সমস্যাটি ছিল একটা মেয়ের, যার নাম মঞ্জুরি। মেয়েটা দেখতে শ্যামলা। মেয়েটা একদিন সন্ধ্যাবেলা বাথরুম থেকে ঘরে ফেরার পর বেহুশ হয়ে পড়ে যায়। মাথায় পানি দেওয়ার পর সে ঠিক হয়ে যায়। মেয়েটা প্রায় রাতে ভয়ে চিৎকার দিয়ে উঠে যেতে লাগে। মেয়েটা বলতো, একটা চিল নাকি মেয়েটাকে সার্বক্ষণ ধাওয়া করে, আর সেই চিলটা নাকি দেখতে ভয়ানক। একদিন সন্ধ্যার সময় হারিকেন ধরানোর সময় মেয়েটা দেখতে পায় কিছু দূরেই মেয়েটার মতো দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন
টাস মরে হারিকেনের গ্লাস টস করে হারিকেনের গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সলতে জ্বলতে থাকা আগুনের আলোতে মঞ্জুরি দেখতে পায় সে মেয়েটা মুচকি হাসছে। সে ওই মেয়েটার ওর দিকে তেড়ে এসে হারিকেনটার ভাঙা গ্লাস হাতে নিয়ে নিজের গলা কেটে নিজেই ফেলে এবং একদম ওর সামনেই পা পড়ে যায় নিথর হয়ে হুট করি। কয়েক সেকেন্ডের এমন ঘটনায় শক্ত হয়ে গেছিল মঞ্জুরি দেখতে পায় সে মেয়েটার গলা থেকে বের হচ্ছে রক্ত, যেন বেয়ে বেয়ে ওর চারপাশে ঘুরছে। মেয়েটা চিৎকার দিতে দিতে বাইরে চলে যেয়ে রান্নাঘরের আগুনের কাছে যেয়ে বসে কাঁদতে শুরু করে। এইভাবে দেখে মেয়েটার বাবা বদনামি হবে আর বিয়েও দিতে পারবে না, এই ভেবে মেয়েটাকে এক ওঝার কাছে নিয়ে যান। সেই ওঝা তাবিজ দিয়ে দেয় আর বিয়ে দিয়ে দিতে বলে মেয়েটাকে। মেয়েটার বিয়েও ঠিক হয় 3-4 দিনের মধ্যে। বিয়ের আগের দিন রাতে মেয়েটা ঘুমের মধ্যে দেখতে পায় ওর বাবাই বড় ছুরি নিয়ে ওর গলায় ছুরি চালিয়ে দিয়েছে আর ওর গলা কেটে রক্ত বের হচ্ছে। মেয়েটার ভয়ে ঘুম ভেঙে গেলে মেয়েটা শুনতে পায় উঠানে ওর মা বাবা কথা বলছে। মেয়েটা ঘর থেকে বের হয়ে দেখতে পারে ওর বাবা মা আগুন জ্বালিয়ে দাঁড়িয়ে আছে আর মাটিতে একটা মেয়ে শুয়ে আছে। মেয়েটার মা বাবার সাথে চোখাচোখি হতেই মেয়েটা দেখতে পারে যে ওর মা বাবার চেহারা যেন পুড়ে গেছে। ওদের সাথে চোখাচোখি হওয়া মাত্রই ওর মা বাবার রূপ ধারণ করা অবয়বগুলো মেয়েটাকে ধরে ফেলে। মেয়েটার উপর এরপর আর কিছুই মনে ছিল না। সকালে মেয়েটার বাবা মেয়েটাকে বেহুশ অবস্থায় উঠানে পায়। ওঝার কাছে নিয়ে গেলে আরেক ওঝা আরেকটা তাবিজ দিয়ে দেয় আর মেয়েটাকে দেখে রাখতে বলে। বিয়ের দিন সকালবেলা মেয়েটার লাশ পাওয়া যায় বাড়ি থেকে একটু দূরের একটা গাছ, গলায় ফাঁস লাগানো অবস্থায়। পরে দূরের এক জঙ্গলে মেয়েটাকে দাফন করা হয় জানাজা না পড়িয়েই। কাশেম সাহেব তখন নতুন নতুন কাজ করতে শুরু করেছিলেন ওনার ওস্তাদের কাছ থেকে যা শিখেছেন সেই বিদ্যার উপর ভর করে। কাশেম সাহেবের কাছে একদিন 2 জন লোক আসে আর সেই 2 লোক ওনাকে একটা জায়গায় নিয়ে দিয়ে সেখানে বলে যে মাটির কলস আসে, এখানে মাটির কলস আছে আর কলস ভর্তি গুপ্তধন আছে। তরুণ কাশেম সাহেব তখন গুপ্তধনের কথা শুনে বিমোহিত হয়ে পড়েন। তারা অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে এই গুপ্তধনের জায়গা খুঁজতে হলে সদ্য দাফন করা নতুন কোনো কবর থেকে কাফনের কাপড় তুলে নিয়ে সেই কাপড় দিয়ে কিছু একটা করতে হবে। করার পর সেই কাপড় দিয়ে চোখ বেঁধে দিলে যার চোখ বাঁধা হবে সেই লোক সেই গুপ্তধন কোথায় আছে তা দেখতে পাবে। কাশেম সাহেব কবর থেকে কাফনের কাপড় নিতে যাবে, এটা শুনে রাজি হচ্ছিলেন না। তখন সেই লোক 2 জন বলে, কাপড় নিয়ে তোমাকে ভাবতে হবে না, কাপড় আমরা আনবো, তুমি শুধু যা যা করতে হয় তা করবে। এই কথায় আর গুপ্তধনের আশায় তিনি রাজি হন। আর 2 দিন পরে সেই 2 জন লোক কবর থেকে কাফন চুরি করে নিয়ে আসেন। কিন্তু যেই কবর থেকে কাফন চুরি করা হয়েছিল সেই 2 জন, সেটা ছিল সেই মঞ্জুরির কবর। মঞ্জুরির কাফন তারা চুরি করে এনেছিল। কাশেম সাহেব জিজ্ঞেস করছিল, কাপড় এনেছো কোথা থেকে? তারা বলে দূর এক এলাকা থেকে। সেদিন রাতে সেই কাফনের কাপড়ে তারা বেশ কিছু কাজ করে। এরপর সেই কাপড়ের উপর মোরগ জবাই করে তার রক্ত দিয়ে লাল করে ফেলে। এরপর একজন লোক সেই কাপড় চোখে বাঁধে। চোখে বেঁধে সেই লোক তাকানোর সাথে সাথে তার চোখ থেকে রক্ত বের হতে শুরু করে। যন্ত্রণার কারণে সেই কাপড় খুলে ফেলে আর দ্বিতীয় জন সেই কাপড় পরে। কাপড় পরে তাকানোর সাথে সাথে সে দেখতে পায় তাদের চারপাশে অজগর হিস হিস করছে আর একটা অজগর তাকে ধরে ফেলে। কাশেম সাহেব দেখে সেই লোক যে আগে কাপড় পরেছিল সে দৌড় দিয়ে পালিয়ে যাচ্ছে আর যে এখন কাপড় পরে আছে সে মাটিতে গড়াগড়ি দিচ্ছে আর বাঁচাও, সাপ সাপ বাঁচাও বলে চিৎকার করছে। কাশেম সাহেব সেই কাপড় খুলে ফেলেন আর সেই লোক উঠে সাথে সাথে দৌড় দিয়ে পালিয়ে যায়। কাশেম সাহেব ভয় পাননি, কারণ তিনি জানেন ভয় পাবেন সাধারণ মানুষ। কিন্তু এই 2 জন লোক পালিয়ে যাওয়ার কারণে পুরো গুপ্তধন একাই পাওয়ার বাসনা তাকে পেয়ে বসে। তিনি এবার সেই কাপড়টা নিজের চোখে বাঁধেন। তিনি দেখতে পান তরল রক্তে রক্তিত জমিন, সাপ কিলবিল করছে আর মানুষের কাটা ছেঁড়া শরীরের অংশ পড়ে আছে যা লাফাচ্ছে নিজে নিজেই। আর তিনি দেখতে পান অনেকগুলো সাপ একটা কিছুকে জড়িয়ে ধরে রেখেছে। সেদিকে এগিয়ে যান তিনি। চোখ খুলে তিনি দেখতে পান একটা কচি ছোট ছোট বাঁশের ঝোপ। তিনি সেই ঝোপ পরিষ্কার করে ফেলেন। সেই সময় তার চারপাশের গাছগুলোর উপর থেকে শেয়ালের ডাকের শব্দ আসতে থাকে।
তিনি জানেন তাকে ভয় দেখানো হচ্ছে, তাই এত কিছু না ভেবে তিনি ঝোপ পরিষ্কার করে ফেলেন এবং পুনরায় সেই কাপড় তিনি চোখে বাঁধেন। এবার তিনি দেখতে পান পরিষ্কার সাদা পানির নিচে একটা পাতিল, যার ভেতরে ছোট ছোট সাপ কিলবিল করছে। এবার তিনি চোখ খুলে ফেলেন আর সাথে নিয়ে আসা কোদাল দিয়ে মাটি উঠতে শুরু করেন। তিনি এক কোপ মাটিতে দেন, সাথে সাথে তার পায়ের নিচের মাটিও, এমনকি চারপাশের গাছপালাও একই কোপের সাথে সাথে কেঁপে ওঠে। যতবার উনি মাটিতে কোপ দিচ্ছিলেন, গাছের ডালপালা আর তার পায়ের নিচের জমিন ঝাঁকি দিয়ে কেঁপে উঠতে লাগে। এভাবে প্রায় ক্রমশমান ঘোরার পর তার কোদালের আঘাত লোহা জাতীয় কিছুর উপর পড়ে। এবার ভালো করে মাটি সরিয়ে পিতলের একটা কলস তিনি পান আর সেটা তিনি তুলে ফেলেন। তোলার সময় আগের মতো করে গাছগুলোর উপর থেকে তীব্রভাবে শিয়ালের কান্নার শব্দ আসতে লাগলো এবং সেদিকে ভ্রুক্ষেপ না করে তিনি কলস হাতে নিয়ে চলতে লাগলেন। তার পেছনে ঢিল মারার শব্দ, কুকুরের দৌড় দিয়ে আসার শব্দ ইচ্ছামতো হতে লাগলো, কিন্তু এই সাহসী লোকটা ভয় পাচ্ছিলেন না। এমন সময় সব ধরনের শব্দ হুট করে থেমে যায়, যেমনটা ঝড়ের পর সবকিছু শান্ত হয়ে যায় ঠিক সেরকম। তিনি একটু অবাক হলেন। সেই সময় তিনি একটা মেয়ের কণ্ঠে শুনতে পান, কাশেম, আমার কাপড়টা জায়গা মতো দিয়ে আয়। এই কথা শুনে তিনি পেছনে তাকিয়ে দেখতে পান কেউ নেই, এবং সেখানে কেউ নেই। তিনি ঘরে হাঁটতে যাবেন, ঘুরে হাঁটতে যাবেন, তখন তিনি দেখতে পান পথের পাশেই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তিনি হেঁটে সেই মেয়েটাকে পাশ কাটিয়ে চলে যান, আর মেয়েটা খিলখিল করে হাসতে শুরু করে। কাশেম সাহেব বাড়ি ফিরে আসেন, আর তিনি কলস খুলে দামি অলংকার এবং অনেকগুলো সোনা রূপার টাকা তিনি পেয়ে যান। রাতে তিনি ঘুমিয়ে যান, আর সকালবেলা উঠে জানতে পারেন দুইজন লোকের লাশ পাওয়া গেছে সেই জঙ্গলে, যেই জঙ্গলে মঞ্জুরিকে দাফন করা হয়েছিল। কাশেম সাহেব জানতেন না মঞ্জুরি কে বা ওর কবর থেকে কি কাফন নিয়েছিল কিনা ওই দুইজন। তিনি যে দেখতে পান জঙ্গলের বারে সেই দুইজনেরই লাশ পড়ে আছে, হাত পা টেনে ছিঁড়ে ফেলা লাশ। কাশেম সাহেব ধরেই নিয়েছিল যে কাফন চুরি করছে, তাই হয়তো কোনো দৈত্য এসে মেরে দিয়েছে। উনি নিশ্চিত ছিলেন ওনার কিছু হবে না, কারণ কাফন উনি আনেনি। যারা কাফন আনে তাদেরই যা হবার হবে। 1 মাস চলে যায় এর মধ্যে, আর কাশেম সাহেবের আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে। তিনি সেই কলস থেকে টাকা নিতে দরকার হলেই এর মধ্যে প্রায় নাকি মঞ্জুরিকে দেখা যেত। কখনো রাস্তার পাশে থাকা গাছের ডালে বাচ্চাদের মতো দুলুনি খেত, কখনো চোখ বড় বড় করে হা হা করে হাসত কাউকে একা দেখলে। গ্রামে রোল পড়ে যায়, ভূত বের হয়েছে, তাই বিকেলের পর সবাই নিজ নিজ ঘরেই বন্দী হয়ে যেত। এদিকে মঞ্জুরির বাবা একদিন ঘুম থেকে জেগে উঠে গুনগুন করে কান্নার শব্দে তিনি উঠে বসে আবছা আলোতে দেখতে পান তার মেয়ে দাঁড়িয়ে আছে, আর তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। তিনি কিছু বুঝার ওঠার আগেই তার মেয়ে লাফ দিয়ে তার গলা চেপে ধরে এবং শূন্যে তুলে দিয়ে আছাড় মারে। তার স্ত্রী ঘর থেকে বের হয়ে যে চিৎকার চেঁচামেচি করতে করতে মানুষজন জড়ো করে ফেলে এবং তারা তাদের ঘরে আসে লাঠি সোটা নিয়ে। আলো নিয়ে ঘরে ঢুকতেই তারা দেখতে পায় মঞ্জুরি বসে আছে, শরীর থেকে চামড়া খসে খসে পড়ছে, পেট চিরে পচা নাড়ি বুড়ি ঝুলে আছে, চোখ যেন গলে আছে মোমের মতো, গালের চামড়া ক্ষয়ে ক্ষয়ে মারির হাড় দেখা যাচ্ছে। একটা পচা লাশ বসে আছে, হাসছে, লোকদের দিকে তাকিয়ে হাসছে, আর হাত দিয়ে তাজা রক্ত চেটে চেটে খাচ্ছে, যেভাবে আমরা অনেকেই হাত চেটে পরিষ্কার করে ফেলি খাবারের সময়। পাশেই রক্তাক্ত অবস্থায়, হাত পা ছিন্ন ভিন্ন অবস্থায় মঞ্জুরির বাবার নিথর শরীর পড়ে আছে। এমন অবস্থা দেখে অনেকেই ভয় পালিয়ে যায়, কিন্তু বেশ কয়েকজন শেকল দিয়ে বেঁধে ফেলে মঞ্জুরিকে। বিকট গন্ধ পচা শরীর কিভাবে জীবিত হয় তা অনেকের মাথায় আসছিল না, তাই তারা দিনের আলো ফোটার সাথে সাথেই দাফন করে ফেলে ওর বাবাকে এবং কবিরাজ নিয়ে আসে। অনেকে আসতে চায়নি, কেবল কাশেম সাহেব আসেন। শেকলে বাধা মঞ্জুরির নড়াচড়ার কারণে পচে যাওয়া শরীরের অংশগুলো ছড়িয়ে নিচে পড়ছিল। কাশেম সাহেবকে দেখে দাঁড়িয়ে যে তেরে আসতে চাইছিল, আর কারণে শেকল মঞ্জুরিটার পেটে ভেদ করে শিরদাঁড়া হাড়ে যে আটকে যায়। কত ভয়াবহ দৃশ্য তা হয়তো কল্পনা করা সম্ভব না। কাশেম সাহেব তার মতো ঝাড়ফুঁক করছিলেন, কিন্তু কাজের কাজ হচ্ছিল না। কণ্ঠনালী পচে গলে যাওয়ার কারণে কোনো শব্দ করতে পারছিলেন না।
এদিকে কোনো ফল না আসায় কাশেম সাহেব পরামর্শ দেন আগুনে পুড়িয়ে ফেলতে মঞ্জুরির মৃত শরীরকে, কারণ তার কাছে কেবল একটা মাত্র পথ ছিল বাকি। তার কথা মতো আগুনে ধরিয়ে দেওয়া হয়, আর আগুনে ধরানোর সাথে সাথেই চারপাশের গাছগুলো সেভাবেই কেঁপে ওঠে যেভাবে কাশেম সাহেব তার গুপ্তধনের কলস উঠানোর জন্য মাটিতে কাঁপছিলেন। ঠিক তখন যেভাবে কেঁপে উঠেছিল সেরকম ভাবে সেভাবেই লাশ নিস্তেজ হয়ে যাওয়ার পর দুজন লোক আর কাশেম সাহেব এই তিনজন মিলিয়ে মেয়েটার লাশ কবর দিতে যান, যে মেয়েটা মারা গিয়েছিল। কাশেম সাহেব যে দেখতে পান এটা সেই জঙ্গল যেখানে তার কাছে আসা দুইজন লোকের লাশ পাওয়া গিয়েছিল। মঞ্জুরির কবরের কাছে গিয়ে দেখতে পারেন যেন তো ভেতর থেকে কেউ বের হয়েছে এসেছে এভাবেই মাটি সরানো। মাটি খুঁড়ে আধা পোড়া লাশ নামিয়ে দিয়ে 2 মিনিটেই মাটি চাপা দিয়ে তারা চলে আসে। ফেরার পথে কাশেম সাহেব একটা ধাক্কা খায়। ওনার তখন খেয়াল আসে উনি কোন রকমের কাপড়ের ছিটে ফোঁটা দেখেনি। কাফনের কাপড় ছাড়াই মেয়েটা ছিল, আর কবরেও কাফন ছিল না। তখন ওনার মাথা এলোমেলো হতে লাগলো এলোমেলো হতে শুরু করে, আর ওনার মনে হতে লাগে যে কাফনটা কি এই মেয়ের, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তার। এইসব চিন্তা করে সেদিন বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়েন। রাতে ওনার ঘুম ভেঙে যায় কাশেম ডাক শুনে। তিনি জেগে উঠে শুনতে পান, কাশেম, ও কাশেম, আয় আমার কাছে আয়, অনেক গুপ্তধনের খবর আমি জানি, আয় কাশেম। তিনি বুঝতে পারেন তার ট্রাঙ্কের ভেতর থেকে এই শব্দটা আসছে, যেই ট্রাঙ্ক তিনি কাপড়ের বাকি অংশ ধুয়ে রেখেছিলেন ভবিষ্যতে কাজে লাগাবার উদ্দেশ্যে। তিনি উঠে বসার সাথে সাথে সেই ট্রাঙ্কটার ভেতর থেকে ভয়ানকভাবে ঠক ঠক করে ধাক্কা দেওয়ার শব্দ আসছিল। তিনি উঠে আলো নিয়ে সেই ট্রাঙ্ক খুলতেই যেন সব শব্দ থেমে যায়। চারপাশ একদম শান্ত। তিনি তালা লাগিয়ে দিতে যাবেন, তখন তিনি শুনতে পান তাকে ডাকছে বাইরে থেকে সেই দুজন লোক যারা মারা গেছেন কদিন আগেই। ভেসে এলো কিছু কথা, কাশেম, ভালো করলি না, আমার জিনিস ফেরত দিলি তো নাই, আমার অধীনে থাকা শরীরটারে তুই পোড়ানোর সাহস দেখালি। এটা বলার পর বেড়া দিয়ে তোলা দেয়ালে হাত দিয়ে সজোরে থাবা মারতে মারতে নারী পুরুষ উভয় কণ্ঠেই বলতে লাগলো, আমার রাগের আগুনে তোকে আমি ছাই করে দিব, তোর বংশ, তোর রক্ত সবকিছু ছাই করে দিব। না তোর খোদা না তোর ওস্তাদ কেউ আমাকে থামাতে পারবে না। বলতে বলতে সমান তার ঘরের কয়েকটা থাবা মেরে ঘরের ইয়াটা ভেঙে ফেলে, দেয়ালটা। ঘরের মধ্যে থাকা একা কাশেম সাহেব আগেই হাতে লাঠি রেখেছিলেন, সাথে সাথে সেই লাঠি দিয়ে গোল সীমানা তৈরি করে তিনি তার মাঝে বসে পড়েন। বেড়ার দেয়াল ভেঙে তার সামনে প্রথম ছিন্ন ভিন্ন হাত পা ছুঁড়ে মারে। এরপর সেই দুজন লোক যারা মারা গেছিল তাদের শরীরের বাকি অংশগুলো ছুঁড়ে মারে কেউ বাইরে থেকে। ফিক করে কিশোরী কণ্ঠের একটা হাসি উনি শুনতে পান। এবার তিনি দেখতে পান তার ঘরেই ট্রাঙ্কের উপরে মঞ্জুরি বসে আছে আতপোড়া শরীর নিয়ে। কাশেম সাহেব দোয়া পড়ছিলেন আর লাঠিতে বাড়ি মারছিলেন মাটিতে। ফিক ফিক করে হাসতে থাকা মঞ্জুরি অবয়বটার উপরে হঠাৎ লাঠি দিয়ে আঘাত করেন। অবয়বটা গায়েব হয়ে যায় বাতাসের মধ্যেই। পরক্ষণে তিনি দেখতে পান মঞ্জুরি তার সামনে বিকট পচা গন্ধে বমি করে ফেলেন কাশেম সাহেব। তিনি শুনতে পান, আমি তোকে ছাড়ব না, তোকে তোর বংশকে কি করি তা তুই এবার দেখ বলেই গায়েব হয়ে যায় মঞ্জুরি সেখান থেকে। বাকি রাত তিনি কাটিয়ে দেন সেই গোল সীমানায় তিনি কাটিয়ে দেন সারাটা রাত। আর তিনি শুনতে পারেন তার বড় ভাইয়ের গরু ঘর থেকে গরুর কান্নার শব্দ। আর হুট করে সেই শব্দ থেমে যাওয়ার কারণে তিনি বুঝে যান যে গরুটাকে মেরে দিয়ে গেছে। কিছুই ওনার তখন করার ছিল না। রাত পারা হওয়ার পর তিনি আগেই ছুটে যান সেই গরু ঘরে। আর যে 3টা গরুর ঘাড় মটকানো অবস্থায় পান তিনি। তার নিজের পরিবার ছিল না, কিন্তু প্রতিদিন তার ভাই বোনদের পশু পাখি মরতে লাগলো। 5 দিনের দিন কাশেম সাহেব বাজার থেকে ফিরছিলেন মাগরিবের পর। আর তিনি ভাবছিলেন এখন তিনি কি করবেন। যদি উস্তাদকে যে বলেন তিনি কি করেছেন তবে উস্তাদ নাখোশ হয়ে যাবেন। এদিকে এই সমস্যাটার সমাধান না হয়ে এখন পিছনে লেগে পড়েছে। সেই সময় তিনি শুনতে পান যে উপরে গাছগুলোর ডালে ডালে হনুমানের মতো করে কিছু চলছে ওনার সাথে।
এদিকে তিনি সেই বিকট পচা গন্ধ টের পেতে লাগলেন। তার চারপাশ থেকে পোকামাকড়ের শব্দ একদম গায়েব হয়ে যায়, আর ঝড় আসার আগের মুহূর্তের মতো থমথমে হয়ে যায় পরিবেশ, যেভাবে থমথমে অবস্থা বিরাজ করছিল। তিনি জোরে হাঁটা দিতে লাগলেন, আর তিনি দেখতে পেলেন দুজন লোক রাস্তার দুই সাইডের দুই পাশ ধরে মাটিতে গড়াগড়ি দিতে দিতে ওনার সাথে যাচ্ছে আর ডাকছে, কাশেম আয় না, আরো গুপ্তধন আছে, খোঁজা লাগবে তো, এভাবে বলছিল আর গায়ে কাটা দেওয়ার মতো কণ্ঠে হাসছিল। তিনি দৌড় দিতে শুরু করলে সেই দুইজন লোক তার সাথে দৌড়াতে শুরু করে আর তাকে বলতে থাকে, কাশেম দেখ, আমাদের কাজ তোকে জায়গা মতো নিয়ে যাওয়া, তোকে জায়গা মতো নিলেই আমাদের মুক্তি, এটা বলছিল আর ওনাকে ধরার চেষ্টা করছিল। সেই সময় কিছুর সাথে ধাক্কা লেগে তিনি পড়ে যান। পড়ে যাওয়ার পর তিনি শুনতে পান সেই দুইজন লোককে বলতে যে, কাশেম দেখ আমাদের কি অবস্থা, তুই নিয়ে গেলি সবকিছু আর আমরা পেলাম সাজা, এখন তোর গলা কেটে তোকেও আমাদের মতো বানিয়ে ফেলবে মঞ্জুরি। তখন তিনি নুপুর পায়ে পরে হাঁটার শব্দ শুনতে পান আর কিশোরী কণ্ঠের ফিকে ফিকে হাসি যেন তার চারপাশ প্রদক্ষিণ করছে। তিনি কোনোভাবে সেখান থেকে উঠে আজান পড়তে পড়তে দৌড়াতে থাকেন, আর তার পেছন থেকে শব্দ আসতে থাকে, বেশ কয়েকজন দৌড়ানোর শব্দ। কোনো মতে তিনি এক গোরস্থানে ঢুকে পড়েন। ঢোকার পর তিনি দেখতে পান অন্ধকারেই সেই দুইজন লোক দাঁড়িয়ে আছে এক পাশে, আর কবরস্থানের চারপাশে চক্কর দিচ্ছে বড় একটা পাখি, যার ডানা ঝাপটানোর শব্দ তিনি পাচ্ছিলেন। তিনি বসেছিলেন সেই কবরস্থানে। একসময় ডানা ঝাপটানোর শব্দ তিনি শুনতে না পেয়ে চারপাশে তাকিয়ে দেখতে পান যে ধীরে ধীরে দিনের আলো ফুটতে শুরু করেছে। কাশেম সাহেব বুঝে গিয়েছিলেন এভাবে বেশি দিন তিনি আর টিকে থাকতে পারবেন না। তাই তিনি তখনই তার উস্তাদ পাটোয়ারি সাহেবের সাথে দেখা করার উদ্দেশ্যে নিয়ে রওনা হন। দুপুরের দিকে তিনি পাটোয়ারি সাহেবের কাছে আসেন, সবকিছু বলেন, কিভাবে কিভাবে কি হলো তা সব সত্য করে বলেন। সব শুনে পাটোয়ারি সাহেব তাকে একটা চর মেরে বসেন, কারণ মৃত ব্যক্তির কাফন দিয়ে হালাল কোনো কাজ হয় না হারাম ছাড়া। তিনি তাকে ভৎসনা করেন আর তওবা করতে বলেন, কিন্তু ঘৃণার ফলে তিনি তাকে তাড়িয়ে দিতে চাইলে কাশেম সাহেব তার পা ধরে বসে পড়েন আর অনুরোধ করেন তাকে উদ্ধার করতে বিপদ থেকে। পাটোয়ারি সাহেব রাতে তাকে থাকতে দেন। সেই রাতেই পাটোয়ারি সাহেবের বাসায় ঢিল পড়তে শুরু করে। রাতের বেলা বাড়ির আশপাশ থেকে কাকের ডাক ভেসে আসছিল, মানুষজনের চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসছিল। এসব কিছু থেকে পাটোয়ারি সাহেব বুঝতে পারেন যে সমস্যাটা কতটা বিকট আকার ধারণ করেছে। তাই সকাল হওয়ার পর তিনি কাশেমকে নিয়ে কাশেমের বাড়িতে আসেন। এসে তিনি ট্রাঙ্ক থেকে কাফনের কাপড় বের করেন আর সেই কলস তিনি বের করেন, আর কাশেম সাহেবকে বলেন যে মেয়েটার লাশ কোথায় আর এই কলস তিনি কোত্থেকে তুলে নিয়ে এসছেন। তখন কাশেম সাহেব তাকে বলেন কোন জায়গা থেকে তুলে নিয়ে আসছে, কোন জায়গা থেকে তুলে নিয়েছেন, কলস আর মঞ্জুরির কবর কোথায় ছিল। কাশেম সাহেবকে তিনি আতর লোবানার কাফন আনতে বললেন, আর একটা কফিন তিনি নিজে বানাতে শুরু করেন। রাতের বেলা তারা বের হন, সেই সাথে সেই কলস, কফিন, বড়াই পাতা, সেদ্ধ পানি নিয়ে। আগে সেই জায়গায় যান যেখান থেকে কাশেম সাহেব কলস তুলে নিয়েছিলেন। সেখানে মাটি খুঁড়ে 3টা কলস রেখে দেন আর মাটি চাপা দিয়ে দেন। এরপর তারা মঞ্জুরির কবরের দিকে এগোনো শুরু করেন। ছোট ছোট ডালপালা, নুড়ি মাটি ছুঁড়ে মারছিল দূর থেকে সেই হাত পা ছেঁড়া দুইজন লোক। মঞ্জুরি কবরের কাছে যে আগে একটা ঘেরা তৈরি করেন পাটোয়ারি সাহেব, আর আল্লাহর নাম নিয়ে মঞ্জুরের লাশ কবর থেকে তুলে বড়ই পাটা সেদ্ধ পানি ছড়িয়ে দেন, কারণ পচে যাওয়া লাশ ছিল সেটা, আর তার উপর আধা পোড়া। রাগে দুঃখে পাটোয়ারি সাহেব আবার তাকে চর মারেন। এরপর আতর দিয়ে নতুন কাপড় জড়িয়ে মেয়েটা জানাজা হয় 2 জন পড়েন আর কফিনে ঢুকান। এরপর দোয়া পরে ফু দেয়া লোহার পেরেক গেঁথে দিতে লাগলেন। সেই সময় কফিনের ভেতর থেকে মঞ্জুরির লাশ বেরিয়ে আসতে চাইল, দাপাদাপি করছিল কফিনের ভেতর। তখনও 3টা পেরেক গাঁথা বাকি ছিল। পাটোয়ারি সাহেব আজানের এক এক লাইন বলছিল, আর সেই কফিনের ভেতরে দাপাদাপি করতে থাকা লাশটাকে বলছিলেন, আল্লাহর মাল আল্লাহর কাছে যাবে, তোর মতো কাফিরকে উনি আগুনে পুরাবেন বলেই আল্লাহু আকবার বলে একটা পেরেক তিনি গেঁথে দেন এক বাড়ি মেরে। ঠিক তখনই তাদের চারিপাশ, পায়ের নিচের মাটি আর আশপাশের গাছগুলো একসাথেই কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলে 2 পেরেক গেঁথে দিলেন এক বাড়িতেই।
সেইভাবেও কেঁপে উঠল, যেন আল্লাহ আকবার বলে দেওয়া বাড়িটার শক্তি চারদিকে ছড়িয়ে পড়ছিল প্রতিবার। 3 বার আল্লাহ আকবার বলে পেরেক গেঁথে দেন, আর এরপর তারা লাশ আল্লাহর নামে নিয়ে কবরস্থ করেন, আর আগেই সেই কাফন পুড়িয়ে দেন। দীর্ঘ শ্বাস ফেলে পাটোয়ারি সাহেব বলেন, এরপর শুনলাম মাসখানেক আগে কাশেম নাকি পাগলামি করে। ওকে দেখতে যেয়ে বুঝতে পারলাম ওই জিনটাই কাশেমের পিছে লাগছে। বয়স অনেক হয়ে গেছে, সামর্থ্য আর নাই কিছু করবার, তাই চলে আসছি। আমি বলি, কি কারণে আপনার আবার এমন হচ্ছে তা কি জানেন? তো পাটোয়ারি সাহেব বলেন, হয়তো পেরেক খুলে গেছে একটা। আমি 41টা পেরেক মেরে বন্দি করেছিলাম বদজিনটাকে। একটা পেরেক হয়তো খুলে গেছে, আজাদ হয়ে গেছে, এখন আবার কাশেমের পিছনে লেগে গেছে। আমি বলি, কি করা যেতে পারে? উনি বলেন, দাদু জানি না, তুমিও দূরে থাকো। জিন্দেগিতে এমন শত্রুতা বানায়ও না যেটা তোমাকে শেষ বয়সে এমন হাল করে ছেড়ে দিবে। পরে আমি এসব কথা বলতে লাগলো, আর আমি আরো কথা বলে সেখান থেকে চলে আসি। মাথাটা ভন ভন করছিল, কারণ সেই সময় এসব কথাগুলো আমার কাছে নতুন নতুন লাগতো। আসার পথে কাশেম সাহেবের ছেলে অনেক কথাই জিজ্ঞেস করছিল আমাকে, কিন্তু আমার চোখের সামনে বারবার একটা ছবি ভেসে উঠছিল, যেন কয়েক মাইল দূর থেকে সেই ভাঙা বাড়ি বাউন্ডারির উপর থেকে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমার চলাফেরাকে আমি দেখছি এত দূরে বসে। বাম কানে বারবার তালা লেগে যাওয়ার মতো অনুভূতি হচ্ছিল। হাঁটতে মন চাইছিল না, শরীর কাঁপছিল। হাঁটতে হাঁটতেই আমির সাহেবকে স্মরণ করি, তিনিও চলে আসেন, আর এসেই আমার মাথায় একটু পানি ছিটিয়ে দিয়ে চলে যান। আমি আসে কাশেম সাহেবের বাসায় যাই আর বলি, আগামীকাল ঢাকায় চলে যাব, আবার আমি ফিরে আসব। আমার কাছে জানতে চাইছিল সবাই যে পাটোয়ারি সাহেব আমাকে কি বলেছিলেন। তখন আমি তাদের বলেছিলাম, সবুর করেন, আমাকে আবার আসতে হবে, যা জানার তা জানা হয়ে গেছে, পরবর্তী ব্যবস্থা নিয়ে ফিরে আসব, এটা তাদের জানিয়ে দিই। রাত 10টার দিকে আমির সাহেবকে আমি বলি, যা যা পাটোয়ারি সাহেব বলেছেন তা। সব শুনে আমাকে বললেন, দেখো আমরা কি করব বলো, ছেড়ে দাও আশা, এদের এখনই বলে দাও যে তুমি পারবে না। তুমি কেন বললে ঢাকায় যে ব্যবস্থা নিয়ে তুমি ফিরে আসবে? কি করবে ব্যবস্থা তুমি? আমি বলি, আমি জেনে যাব, বিশ্বাস রাখেন আমার উপর, আমি জেনে যাব। উনি আমাকে বলেন, কিভাবে জানবে? তোমাকে দেখাবে তোমার মনে হয়? আমি ওনাকে বলি, আপনি ভুলভাবে নিচ্ছেন, আমি আমল করি, আমলের কারণেই তো দেখতে পারি, তাই না? এখন ওই হারামজাদার হয়তো কিছু জানতে পারেনি, কারণ হয়তো বেশি অধৈর্যের জন্য না হয় সময় লাগবে, আপনি তো বোঝেন, তাই না? উনি উঠে দাঁড়িয়ে বলেন, জাহিদ, আমরা তোমার মধ্যে সাফল্য পাওয়ার চরম আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি, সাথে এটাও দেখছি তো অস্থিরতা তোমাকে ঘিরে ধরেছে। দেখো কি হয়, আমরা ভোরে আসব। আমি বলি, আপনি কি কিছু জানতে পেরেছেন? উনি বলেন, না। এখন যে কথা আমাদের বললে তার পিছু নিয়ে দেখি কিছু জানতে পারি কিনা, এটা বলে তিনি চলে যান। রাত 2টার দিকে আমি দেয়ালে হেলান দিয়ে ফোনে কিছু করছিলাম। হঠাৎ আমি কল্পনার মতো দেখতে লাগলাম, দূর থেকে উঠতে উঠতে কালো একটা চাদর এসে আমি যেই ঘরে বসেছিলাম সেটার পাশে এসে পড়ল। আমি রীতিমতো দেখছিলাম সবকিছু মনের চোখে। দেয়ালের ওপারে সেই চাদরটা দাঁড়ালো এবং ভেসে ভেসে এসে দাঁড়ালো আমি যেই ঘরে ছিলাম সেই ঘরে জানালার সামনে। আমি মুখ ফুসকে বলে ফেলি, কি এখন জানালায় টোকা দিবি নাকি? এগুলো তো মাছ চুরি করে খায় খবিশরা। জানালার ওপার থেকে ভেসে এলো পরিচিত একটা কণ্ঠ। কলিজাটা আমার কেঁপে উঠল। আমাকে তুই খবিশ বললি? কণ্ঠটা ছিল নূরজাহানের। এই কণ্ঠ শুনলে আমি আর ঠিক থাকতে পারি না, আজও, এখনো, এই মুহূর্তেও। এই কণ্ঠ এলোমেলো করে দেয় আমার সবকিছু, মোমের মতো গলিয়ে ফেলে আমাকে। জানালার ওপার থেকে ভেসে এলো, কি রে আজব তো তুই, তোর সাথে দেখা করতে এলাম আর তুই এখন কথার উত্তর দিচ্ছিস না। বলি, কুকুর যেভাবে হাড় চিবানোর চেষ্টা করে সেভাবেই চিবানোর শব্দ ভেসে আসতে থাকে। বলতে থাকে, অনেক দিন ধরে কিছু খেতে পারি না বুঝলি, আজ কাশেমের কবজিটা ছিঁড়ে নিয়ে আসলাম আসার সময়। মজা লাগে না, স্বাদ নেই। ভাবছিলাম নতুন কিছু খাওয়া যায় কিনা বলেই ঠং করে একটা শব্দ করে কিছু দিয়ে জানালায় সে শব্দটা চেষ্টা করে, আর এবার বলে দেখ কার শুকনো হাড্ডি নিয়ে এসছি।
এটা শোনার সাথে সাথে আর থেমে থাকতে না পেরে সেই ঘর থেকে ধুম করে বের হয়ে চলে আসি সেই জানালার সামনে, আর সজোরে চিৎকার করতে থাকি। মনে ছিল কি বলেছিলাম আবোল তাবোল। তখন জানালার সামনে এসে চাদর হালকা আলোতে দেখতে পারি মানুষের একটা বড় হাড় পড়ে আছে। বুকের ভেতর মোচড় দিয়ে কান্না চলে এলো। তখন আমি একটা হাসির শব্দ শুনতে পাই। তাকিয়ে দেখি বাম দিকের মেইন গেটের কাছে সেই উঁচু লম্বা লিকলিকে অবয়বটা দাঁড়িয়ে আছে। সেই হাসিটা সহ্য হচ্ছিল না, তাই সবকিছু ভুলে যে ছুটে গেলাম আর তেড়ে গেলাম সেই অবয়বটার দিকে। আমি ধরতে যেয়ে নিচে মুখ থুবড়ে পড়ে যাই, আর কোনো কিছুর সাথে লেগে যেয়ে আমার ডান চোখের উপরের দিকটা কেটে যায়। আমি উঠতে যাব, সেই সময় আমার 2 পা ধরে দ্রুত কোনো কিছু টেনে নিয়ে যাচ্ছিল কোনো দিকে। হঠাৎ মনে হলো যেন কোনো কিছুর সাথে একটা বাড়ি খেলাম। হাত পা ছিল ছিলে যাওয়ার যন্ত্রণার সাথে সাথে মাথায় ব্যথা। তা কোনোভাবে উঠে দাঁড়ানোর পর দেখতে পারি সেই লম্বা লিকলিকে অবয়বটা দাঁড়িয়ে আছে। সে আমাকে বলে, তোর সাহস দেখে অবাক হচ্ছি। বেশ কিছু করছি না, কারণ তুই আমাদের লোক। যা করছি সামান্যই করছি, বকা দেওয়ার মতো। বেয়াদব ছেলে, মেয়েদের বকা ধকা দেবার পরেও কাজ না হলে একটু মার দিতে হয় সে ভাবি। আমি শ্বাস নিতে পারছিলাম না, হাঁপাচ্ছিলাম, তাই কথা বলতে পারছিলাম না। অবয়বটা বলে ওঠে, সোজা কথা, আমি তোর সাথে সওদা করব, তুই আমার গোলাম হয়ে যা, আমি তোর মালিক। এইটা শুনে আমি থুতো মারি ওর দিকে, আর তখনই সে তেড়ে এসে আমাকে 2 হাত ধরে উপরে তুলে ফেলে, আমার থুতনি চেপে ধরে। সেই অবাক হয়ে বলে, যতবার তোকে ধরিনি তত তোর ভেতর থেকে কিছু আমাকে কেন জানি সাবধান করে, বলে দূরে সরে থাক। বুঝলাম না কেন। সেই সময় আমির সাহেব এসে দাঁড়ান ওনার পেছনে। সে আমাকে ছেড়ে দেয় আর আমির সাহেবের দিকে তেড়ে যায়, আর তখনই আমির সাহেব জমজমের পানি ছিটিয়ে দেন ওর উপর, যার ফলে সেই অবয়ব আজব এক শব্দে চিৎকার দিয়ে দৌড় দিতে শুরু করে, আর কয়েক কদম যেতে যেতে পাখির মতো উড়ে চলে যায় কোন একদিকে। তিনি আমার উপরে পানি ছিটিয়ে দেন আর আমাকে ধাতস্থ করেন। আমাকে উনি নিয়ে আসেন যে বাড়িতে আমি ছিলাম, সেই বাড়ির সামনে, যেখানে কাশেম সাহেবের ছেলেরা দাঁড়িয়েছিল। কারণ আমি যখন দরজা খুলে বের হয়ে চিৎকার দিয়েছিলাম, সেই চিৎকারে তাদের ঘুম ভেঙে গিয়েছিল। আমি তাদের প্রশ্নের উত্তর না দিয়ে বলি, এত কিছু ভাবা লাগবে না, আমি ঠিক আছি। আমার সাথে আমার জিন হুজুর আছেন, আপনারা ভাববেন না, আমার সাথে আল্লাহ আছেন। পরে আমি ফ্রেশ হই আর ভোরে গাড়িতে করে ঢাকায় ফেরত আসি। অপেক্ষায় থাকুন পরে কি হলো তা জানবার জন্য। তার মানে দিগন্তের তারা 3.0 জন্য আপনাদের সবাইকে অপেক্ষা করতে হবে। আশা করছি আপনাদের আজকের ঘটনাগুলো ভালো লেগেছে এবং আপনারা আমাদের চ্যানেলের লিঙ্কটা বেশি বেশি শেয়ার করবেন। এটা প্রতিবারই বলছি আপনাদেরকে, আপনাদের কারণেই কিন্তু আমরা লিসনার্স পেয়েছি এবং আমাদের ভয়ের ঘটনাগুলো যেহেতু ডিফারেন্ট, সেটাও আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। 49 নং এপিসোড শেষ করে 50-এর জন্য আমরা আগের থেকে অ্যাডভান্স আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি এবং আজকেই এখানে সমাপ্ত ঘোষণা করছি 49 নং এপিসোডের। এবং খুবই শিগগিরই আপনাদের সাথে দেখা হবে এবং সামনের সপ্তাহে লাইভে দেখা হবে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে মোস্ট ইম্পর্টেন্টলি সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। যদিও জিনিসটা অস্ট্রেলিয়া হয়েছে, প্লিজ অস্ট্রেলিয়া যত আমরা খারাপ বলি অত খারাপ না। দে মাইট লুজ দি অ্যাশেজ, ইটস ওকে, ব্যাপার না। অনেকদিন পর। হ্যাঁ, সো বেসিক্যালি আমার যে স্টোরিটা হয় এটা বেসিক্যালি ভাইয়া আমরা ফ্রেন্ডরা মিলে উই ওয়েন্ট অন আ ট্রিপ আর কি, বুঝছেন? তো আউটস্কার্টস অফ, মানে আমি যে সিটিতে থাকি মেলবোর্ন, ওইটার আউটস্কার্টসে আমরা কয়েকটা ফ্রেন্ডরা মিলে ট্রিপে গেছি। সেম ফ্রেন্ডস যাদের সাথে প্রিভিয়াস যেসব স্টোরি বলছি সমস্ত ঘটনাগুলো ঘটেছিল গিয়েছি। অলরাইট, তো অ্যাজ ইউজুয়াল আমার যেহেতু এইসব জিনিস আরো বেশি ইন্টারেস্ট, আমি সবসময় ড্রাইভ করলেই ইমাজিন করি যে রাস্তা দিয়ে এখন কেউ হেঁটে যাবে, এরকম কিছু দেখতে থাকি। এনিওয়ে ফাইন, তো আমরা একটা জায়গায় ক্যাম্প করবো। তো ক্যাম্পিং এর ওয়েতে আমরা দিনের বেলা যখন যাচ্ছি, আমরা একটা গ্রেভিয়ার্ড দেখলাম যে আছে, এবং গ্রেভিয়ার্ডটা মানে কোন নর্মাল গ্রেভিয়ার্ড না, মানে গাছ ঝুলে আছে কবরের উপরে, কবরের ভিতর থেকে গাছ গজিয়েছে, মানে কেমন জানি ইটস উইয়ার্ড। ইন আদার ওয়ার্ডস, বুঝছেন, সিম্পলি পুট, মানে অর্ডিনারি কোনো কবরস্থান না। মানে এটার সামনে দিয়ে যে কোনো কেউ গেলে মানে একটু ডিস্টার্বড ফিল করবে
ব্যাপারটা এরকম আর কি, বুঝছেন? তো ভালো কথা, আমরা গিয়ে ক্যাম্প ট্যাম্প করলাম, এভরিথিং গুড। তো রাত্রে যখন আমরা খেতে বের হয়েছি, তো মানে ব্যাপারটা গ্রেভিয়ার্ডটা বুঝছেন রাস্তার ঠিক কর্নারে প্লেস করা। আচ্ছা, তো আমরা টার্ন করে যাই এদিকে, আর ঠিক কর্নার হচ্ছে গ্রেভিয়ার্ডটা। তো আমরা রাত্রেবেলা খাবার কিনতে বের হয়েছি। তো যখন আমরা রাস্তাটা ক্রস করতেছি, তো আমার একটা ভাই আমাকে বলে বসলো, আচ্ছা রেজা, এখানেই না গ্রেভিয়ার্ডটা ছিল আসার সময়। এন্ড আমি গাড়িটা অ্যাকচুয়ালি থামাইছি ইন দ্য মিডল অফ দ্য রোড। মেলবোর্নে এটার জন্য আমরা ফাইন করে, বাট লাকিলি সেদিন ছিল না। সো আমি গাড়িটা থামাই, দেখলাম কোনো গ্রেভিয়ার্ড নাই। আচ্ছা, ফাইন, আমার কাছে ব্যাপারটা উইয়ার্ড লাগছে। আমি হেডলাইট মেরে দেখলাম এভরিথিং, গ্রেভিয়ার্ডটাকে খুঁজেই পাওয়া যায় নাই। আচ্ছা ফাইন, ঠিক আছে, হয়তো আমরা ভুল রাস্তা দিয়ে গেছি বা সামথিং। পরের দিন সকালে যখন আমরা আবার বের হয়েছি, গ্রেভিয়ার্ডটা ওইখানে দেখলাম। তো আমার কাছে জিনিসটা একটু উইয়ার্ড লাগছে যে কেমনে সম্ভব, এটা হইতে হয় না এসব নর্মালি। ফাইন, তো আমি দিনের বেলা যখন যাচ্ছি, কোন রাস্তাটাতে, রাস্তার নাম, কোন সময়, এগুলি সব নোট ডাউন করে নিয়ে গেছে। এবং ওইটার ধরেন আশেপাশে 500 মিটার বা 1 কিলোমিটারের আশেপাশে যত সব রাস্তা যেতে পড়ছে এবং আসতে পড়ছে, সবগুলার নাম লিখে এক্সাক্ট লোকেশনটা বের করে গেছি। ওকে, ঠিক আছে। তো রাত্রে যখন আমি বলছি ভাইয়া চলেন এবার গিয়ে দেখি আছে কিনা। এবং বিলিভ ইট অর নট, আমরা পুরা জায়গাটা খুঁজছি, টর্চ নিয়ে নেমে দেখছি কোনো গ্রেভিয়ার্ড পাইনি। এবং পুরা জায়গাটাতে যেরকম গাছ ছিল ওই রকম গাছ সবই আছে, কিন্তু ওই যে গ্রেভিয়ার্ড মানে খ্রিস্টানদের গ্রেভিয়ার্ডের একটা টুমস্টোন থাকে, একটা মাটির মতন, এটার মধ্যে লোকের নাম, বার্থ ইয়ার সব লেখা থাকে, কিচ্ছু ছিল না, শুধু গাছগুলি যেরকম ছিল ওইগুলি আছে, কিন্তু কোনো গ্রেভিয়ার্ড নেই। তো মানে এটার কোনো আমি রিজন খুঁজে পাইনি। এবং যেহেতু আমাদের সাকিব ভাই এখানে প্রেজেন্ট, ওনার কোন লজিক্যাল এক্সপ্লেনেশন থাকলে আমাদের খুব মানে কি বলবো যে এটা কি হতে পারে। আপনি তো তোমরা দিনের বেলা দেখছিলে, রাতে দেখো না? মানে উল্টা হলে কিন্তু ভালো হতো জিনিসটা, যে রাতের বেলায় দেখা গেছে, দিনের বেলায় দেখা যায় নাই। এটা হলেও ভালো হতো না, ব্যাপারটা উইয়ার্ড। দিনে দেখা যাবে, রাতে দেখা যাবে না। রাতে কিছু খেয়ে বেরিয়েছিল, নর্মালি বেরিয়েছিল? আচ্ছা, এটা আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেইন দিস। ঘটনাটা খুব ইন্টারেস্টিং, বাট এটা বাংলাদেশে হলে ডেফিনেটলি আমরা যেতাম, বাট অস্ট্রেলিয়া যদি স্পন্সর করে তাহলে ইন ফিউচার এরকম একটা কিছু হতে পারে। রেজা আছে অস্ট্রেলিয়াতে, সাজু আছে অস্ট্রেলিয়াতে, রাইট। সো অসুবিধা হওয়ার কথা না। আমরা মানে কি বলবো, ইন্টারেস্টিং জিনিসটা কি আমার মনে হচ্ছে যে কুড ইট বি এ ট্র্যাপ অর সামথিং, লাইক কেউ যদি না নোটিস করে এটা রাত্রেবেলা যাচ্ছিল ওয়াক করে, সাউন্ডস ইন্টারেস্টিং। না, আমার কাছে যেটা মনে হয় যে নোট ডাউন করার পরে ব্যাপারটা যথেষ্ট উইয়ার্ড আসলে। দিনের বেলা ইউ ক্যান সি ইট প্লেন এজ ডে, বাট রাত্রেবেলা ইটস। তুমি কোনো রিসার্চ করেছিলে, মানে কোনো ওখানে কিছু ছিল গ্রেভিয়ার্ড বা? না ভাই, রিসার্চ করার চান্স ওইভাবে পাইনি, বিকজ আমরা বেসিক্যালি ট্রিপে গিয়েছিলাম এন্ড আমরা ভয়ের জিনিস নিয়ে ট্রিপটাকে বেশি ভয়ঙ্কর বানানোর চেষ্টায় ছিলাম। এবং তার থেকেও উইয়ার্ড যেটা হয়েছে ভাইয়া, আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হলো রাত্রেবেলা যখন আমরা থেমে টর্চ লাইট দিয়ে দেখছি, ঠিক আছে, গ্রেভিয়ার্ডের ভিতরে আমরা মানে দিনের বেলা যখন পরের দিন আমরা অন আওয়ার ওয়ে ব্যাক যখন আমরা গেছিলাম, আমরা অ্যাকচুয়ালি নোটিস করছি যে আমরা ওইখানে নেমে গ্রেভিয়ার্ডের ভিতরে দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো টুমস্টোন বা কিচ্ছু দেখি নাই, জাস্ট গাছগুলি যেরকম ছিল ওই রকম। তো রাত্রেবেলা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ঘটেছিল, সেটা হলো আমি টর্চ লাইট দিয়ে খুঁজছি, আমার পিছনে একদম দাঁড়িয়ে আছে, মানে অন্ধকার এবং গাছগাছালিতে বেশ অন্ধকার, বুঝছেন। তো ঘটনাটা যেটা ঘটলো যে আমার পিছনের জন আমাকে জাস্ট দাঁড়ায় বললো যে রেজা তুমি নড়ো না, একদম নড়বা না। তো আমি চিন্তা করতেছি যে কি এমন হতে পারে। তো আমি যখন পিছনে তাকালাম, আমার ঠিক পায়ের পিছন দিয়ে আপনার, এটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার ডেজার্ট গুলিতে থাকে, মরুভূমির ওইখানে, কিন্তু ওইখানে এটা থাকাটা অস্বাভাবিক যে জায়গায়, সেটা হচ্ছে আপনার মোটা কালো র্যাটল স্নেক বলে, যে লেজের পিছনে যে ঝুঁঝি, যেগুলো আমরা সাধারণত বিভিন্ন মানে কি বলবো যে জিওগ্রাফি চ্যানেল বা এরকম জায়গায় দেখি, সেটাই। ওই জিনিসটা ঠিক এত মোটা এবং খুব মানে অদ্ভুত একটা সাইজ, মানে র্যাটল স্নেক সাধারণত বেশ লম্বা হয়, ওইটা আপনার হয়তো মানে অ্যাটলিস্ট র্যাটল স্নেক নর্মালি আপনার 3-4 ফিট 5 ফিট লম্বা, ওইটা টাইনে টুইনে 1.5 ফিট কি 1 ফিটেরও ছোট ছিল, বাট মোটা, বেশ মোটা। আমার পায়ের পাশ দিয়ে ঠিক চলে গেল এবং অন্ধকারেও ওইটাও কালো ছিল, এবং ওইটা এত পরিমাণে কালো যে অন্ধকারে ওই জিনিসটাকে দেখা গেছে যে এটা চলে গেল। রাইট। তো এখন এটার সাথে কবরস্থান, ওইটাকে না দেখা, এটার কোনো রিলেশন আছে নাকি আই হ্যাভ নো আইডিয়া, বাট আমার কাছে জিনিসটা একটু অদ্ভুত লেগেছে, কারণ সাধারণত কবরস্থানে মানে আমাদের ধর্ম অনুযায়ী বলে যে খুব সেফ একটা প্লেস, তো ওইখানে এরকম অ্যাক্টিভিটি মানে সাপ দেখা, এটা এগুলো খুবই একটা একটু উইয়ার্ড weird লেগেছে, আর কিছু ব্যাপার।
না, ইটস স্টিল সেফ, মানে সাপ তো কিছু করে নেই সেটাই। সো ইটস নট প্রবলেম, মানে সাপ থাকতেই পারে একটা ওয়াইল্ড জায়গায়। বা এটা একটা হতে পারে যে আমরা বিভিন্ন কালচারে বা ইয়েতে শুনি যে কিছু জায়গা হঠাৎ হঠাৎ দেখা যায়, হঠাৎ দেখা যায় না। সো ইট কুড বি যে এইটা পার্টিকুলার একটা টাইমে দিস প্লেস সাডেনলি এক্সিস্টস এন্ড তারপর ওটাকে দেখা যায় না। এটা কেন হয় আই ডোন্ট নো। ইনফ্যাক্ট আমরা এরকম একটা ঘটনা শুনেছিলাম একবার, আচ্ছা। যে একটা কুয়া আছে একটা জঙ্গলের মধ্যে, ওই কুয়াটা নাকি ইউজুয়ালি কেউ খুঁজে পায় না, বাট যদি একবার কুয়াটা যদি চায় তাহলে মানুষজন ওকে খুঁজে পায়। এই টাইপের একটা মিথ টাইপের একটা জিনিস ছিল। এবং কুয়াটার মধ্যে এক সময় নাকি অনেক মানুষজন 71 যুদ্ধের সময় মানুষজন মেরে টেরে নাকি পাকিস্তানি আর্মিরা ওখানে পুঁতে ফেলে দিয়েছিল। তারপর থেকে ওই কুয়ার আশপাশে দিয়ে যাওয়ার সময় উইয়ার্ড নয়েজ হয়, অনেক কথাবার্তা হয়, মানে অনেকে নাকি দেখা যায় একটা মেয়ের কান্নার রস পাওয়া যায়। এবং এরকম কথা হচ্ছে ওই কুয়াতে কেউ যদি নামে তাহলে নাকি জ্যান্ত উঠতে পারে না, এই টাইপের কথাবার্তা। তো ওইখানকার গ্রামবাসীরা লোকজন নাকি ওটা কুয়াটা এখন জঙ্গলের মধ্যে, ওই জায়গাটা জঙ্গলের মতন হয়ে গেছে, ওখানে পুরো সিল করে দিয়েছিল। এনিওয়েজ আমরা ওই কুয়াটাকে নাকি খুঁজে পাওয়া যায় না, বাট আমি সাকিব জিবরান আমরা গিয়ে একবারই কুয়াটা খুঁজে পেয়েছিলাম। এবং পাওয়ার সাথে সাথে আমরা জিপিএস এ লক করেছি লোকেশনটা, করার পরে আমরা আবার ওখান থেকে চলে আসি, তারপর জিপিএস ধরে আবার গিয়েছিলাম, আবার পেয়েছিলাম। এই টাইপের কথা আমরা অনেক সময় শুনি, যেমন এই ঘটনাটার মধ্যে ছিল। বাট আমরা যাওয়ার পর কুয়াটা পেয়েছিলাম, কুয়াতে ইনফ্যাক্ট কুয়াটার উপরের ওই সিল খুলে আমরা কুয়াতে নেমেও ছিলাম। ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র হয়েছে, বাট ওইটা ডেফিনেটলি আমরা বহুত ইসের কোন একটা এপিসোডে দেখবো। ফাইন, তাহলে তো ভালো। আমি তো এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এটা ওখানে কোনো কিছু করেছেন কিনা, যেটা হ্যাঁ ডেফিনেটলি কুয়াতে ইনফ্যাক্ট মানে অনেক কষ্ট করে নেমে অনেক কাহিনী আছে। তো ওটা খুব ইন্টারেস্টিং। আমি নামি নাই। জিবরানের হাতে ক্যামেরা ছিল বাইরে থেকে, আর সাকিব নামে নেই, গরম লাগে। আচ্ছা, তো কুয়াটোর মধ্যে না ঢুকাই আমার ভয় লেগেছে, একদমই না। সেটা তো আমি সময় বলছি আমার ভয় লাগছে না, কিন্তু আমি মোটা তো তাই ঢুকতে পারবো না। এই জন্য আর কি। ওই কুয়ার গল্প পরে আমরা টিভিতে দেখবো। জিবরানকে নামালে আবার ভূত টুত কি বের হয়েছে ওর ভয়ে, সেজন্য আমরা কি আরেকটা রেজা ভাই আরেকটা ঘটনা জানতে পারি আপনার কাছে? একটা শুনি না, আসলে আরেকটা শুনি, মানে যে কোনো একটা। আসলে ভাইয়া মানে অস্ট্রেলিয়ার যত সব কাহিনী প্রথম দিনই বলে ফেলেছি আপনাদেরকে, বাট ব্যাপারটা এমন হয়েছে, আমি কেন জানি এইসব জিনিস আমার কাছে অ্যাট্রাক্ট করে, বুঝছেন? মানে শুনতে অনেকের কাছে অদ্ভুত লাগে ব্যাপারটা, বাট মানে আমার ক্ষেত্রে যেটা হয়, মানে আমার আশেপাশে যদি কোনো অ্যাক্টিভিটি ঘটে এনি রকম, যেটা দেখা যায় না, আমি এটা ফিল করতে পারি। আমার শরীর ভারী হয়ে যায়, মাথা ভারী হয়ে যায়, মানে কিছুটা ঘটবে, কিছু একটা ঘটবে, এরকম একটা ফিলিং আসে। তো আমার ঢাকায় ইনফ্যাক্ট কয়েকদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে, মানে এই রিসেন্টলি। ইনফ্যাক্ট এবার যে ট্রিপ করেছি, এবং আমার খুব একটা হেভি প্রাইসও পে করতে হয়েছে এটার জন্য। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি, আমি একটা গিটার নিয়ে এসেছিলাম বাইরে থেকে। তো আমার একদিন হঠাৎ স্বপ্ন দেখছি, বুঝছেন? স্বপ্ন দেখে মনে হলো যে আমাকে কিছু একটা চেস করছে, আমার পিছনে দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। তো আমি যতবারই পিছনে তাকাই কিছু দেখি না, আমি দৌড়াচ্ছি আর স্বপ্নের মধ্যে ক্লিয়ারলি। তো এটা দেখতে দেখতে একটা পয়েন্টে আমার ঘুমটা ভাঙে, কি হচ্ছে না হচ্ছে, ফাইন। তো আমার কাছে এখনো মনে হয় আমার যখন ঘুমটা ভাঙে তখন আমি স্বপ্নের মধ্যে, তখন আমি পুরাপুরি জাগি নেই, তবুও স্বপ্নের মধ্যে অনেক সময় রিয়েলিস্টিক লাগে স্বপ্নটা। তো আমি তাও বলবো এটা আমার মনে হয় স্বপ্ন ছিল, বাট স্বপ্নের মধ্যেই দেখছি। তো আমি 4:30 মানে ঠিক ফজরের আজানের আগে আগে, তো আমি স্বপ্নের মধ্যেই দেখছি আমার সামনে বিছানার মধ্যে আমি শুয়ে আছি। তো আমি সাইড টাইড ফিরতেছি, সবই ঠিক আছে। যখন সামনে তাকালাম, আমার গিটারটা আমার বিছানার সামনে একটু জায়গা, তারপর ওয়ালের সাথে রাখা। আচ্ছা, তো মনে হলো যে একটা ছোট্ট মেয়ে ছাই রঙের অ্যাশ কালারের ধোঁয়া টাইপ, মানে ধোঁয়ায়, মানে স্মোকি ফ্লেভার তো না, সরি স্মোকি ফিগার, মানে ধোঁয়ার মধ্যে দিয়ে যদি কারো শরীর বানানো হয় এরকম নড়ছে, ওইরকম একটা জিনিস গিটারের ভিতর দিয়ে বের হয়ে আসলো। আচ্ছা, তা আমার মনে হয় আমি তবুও স্বপ্ন দেখছিলাম। তো আমি মেয়েটা যখন আমার কাছে আসছে, আমি আমার সুরা টুরা পরে বললাম যে তুমি চলে যাও। তো তারপর আবার দেখি নাই। আচ্ছা, তখন আমি একটা ঝটকা দিয়ে উঠছি যে কি হলো, তখন মনে হয় আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠছি। তো সবই ঠিক আছে, কয়েকদিন গেল। তো আমি একদিন বাসায় আসছি একটু রাত করে, 8:30-9টা বাজে। তো আমার বের হওয়ার কথা ছিল। তো তখন থেকেই আমার শরীরটা একটু ভারী ভারী হয়ে আসছে। তো মানে এমন ব্যাপার যে আমি জানি আমি একটা কাজ করতেছি, কিন্তু আমার কন্ট্রোল নেই কাজটার উপর। আচ্ছা, ধরেন আমি এরকম ভাবে নিজের পায়ে বাড়ি মারছি, কিন্তু আমি
জানি আমি এটা করছি কিন্তু আমি এটা কন্ট্রোল করতে পারছি না, এরকম একটা মেন্টাল স্টেটে চলে গেছি। তো আম্মা বলল আম্মা বের হতে পারি? আম্মা বললো যে না বাবা, রাত হয়েছে, বের হয় না। ঠিক আছে ফাইন। আমি রুমে বসে গিটার বাজাচ্ছি, হঠাৎ মনে হলো যে আম্মা পিছে দাঁড়িয়ে আছে আমার বাম সাইডে। আমি সোজা হয়ে বসে আমার বাম সাইডে, আর আমার ডান দিকে হচ্ছে রুমের দরজা। আম্মা আমার বাম সাইডে দাঁড়িয়ে আছে, ডাকছে না কেন? ঠিক আছে আমি গিটার বাজায় থাকি, আম্মা লাগলে ডাক দিবেন। তো তারপর দেখি দরজায় নক। আমি যখন ডান দিকে তাকালাম তখন দেখি আম্মা খাবার নিয়ে রুমে ঢুকছে। রুমে যখন ঢুকলো আমি মানে অবাক হয়ে গেলাম যে কি হলো। তারপর এক্স্যাক্টলি কি হয়েছে আমার একদমই সেন্সে নাই। আমার যখন সেন্স ফিরছে আমি দেখি আমার যে গিটারটা ওইটা 2 ভাগ, মানে পুরা ভেঙে 2 ভাগ হয়ে গেল। গিটারটারে আমি মানে ছেঁচড়ায় লাথি মেরে চেয়ারের ভিতরে ঢুকাই দিছি, এমন মানে পুরা নষ্ট হয়ে ভেঙে ফেলছে গিটারটা। আচ্ছা, আম্মা দাঁড়িয়ে আছে, and আমি যখন কথা বলা শুরু করছি আম্মার সাথে, আম্মা আরো ভয় পাচ্ছে। আম্মা বলছে যে তুমি পানি খাওটা, তোমার গলা চিকন হয়ে গেছে কেন? তো এই কাহিনীটার পর আমি, আমার একটা ফ্রেন্ড আছে, সে এরকম সুপার ন্যাচারাল প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে মানে খুব নলেজেবল মাশাআল্লাহ। তো আমি যখন তাকে ঘটনাটা বললাম, তো বেসিক্যালি মানে সেও কোনো এক্সপ্লেনেশন পেল না, আমি এক্সপ্লেনেশন পেলাম না। দুইজনে এটা নিয়ে বহুত চিন্তা ভাবনা করলাম। আমি ইনফ্যাক্ট জিবরান ভাইকেও বলেছি, সাকিব ভাইকে বলার অপরচুনিটি পাই নাই, বিজি ম্যান। বাট আর তো এই জন্য যে ব্র্যান্ডের গিটার সেই ব্র্যান্ডের ওদেরকে জিজ্ঞেস করতে হতো। হ্যাঁ আসলে আপনারা কাঠটা কোথেকে পেয়েছিলেন? যে থাকে না যে কবরস্থান থেকে নিয়ে আসে কাঠ, নিয়ে তারপরে গিটার অথবা এমনও হতে পারে যে আমাকে ট্র্যাক ডাউন করার জন্য কেউ ওইটা গিটারের সাথে পাঠিয়ে দিয়েছে। এটা হতে পারে। তো স্যাড বিষয়টা হচ্ছে আমার গিটারটা আমার লাইফে ফার্স্ট, এটা খুব অদ্ভুত ব্যাপার। কামারের গিটার ছিল, নিজে আর্ন করে গিটারটা কিনছিলাম, বাট আমার কাছে ওইটা খুব মানে ওইটা আমার খুব কষ্ট হচ্ছিল যে গিটারটা মানে আমি ইনফ্যাক্ট জিবরান ভাই একদিন আমার বাসায় এসে গিটারটা দেখেছে, সো হি ক্যান বেসিক্যালি ডিসক্রাইব ইট বেটার যে কি অবস্থা ছিল। It was pretty sad কারণ ও যখন আমাকে স্টোরিটা বলছে, I think you missed out on was that যখন ও আমাকে ডিসক্রাইব করেছে, বলছে যে গিটার থেকে কিছু বেরিয়ে আসছে ওর দিকে, তারপর ওর দিকে এসে ও থমকাবার পরে ওটা পুরো আসছিল, তারপর নাকি না আপনার আমি যখন বিছনার পায়ের কাছে আসছিল, তো যখন আমি থমকায় ঝাড়ি মেরে উঠছি যে চলে যাও, জাস্ট মানে মনে হলো জিনিসটা ঘুরে আবার গিটার ভিতর দিয়ে ঢুকে গেছে, এরকম আর কি ব্যাপারটা। ওকে, তো তারপর আর কি আমি জীবন ভাইকে এসে দেখলাম ইটস প্রিটি স্ম্যাশড আপ। যখন আন্টিকে জিজ্ঞেস করলাম বলে একই জিনিস, মানে ও মানে বেসিক্যালি হি ডাজন্ট রিমেম্বার এনিথিং। জাস্ট দেখলাম একদম স্ম্যাশড আপ বিয়ন্ড, এন্ড ইট ওয়াজ আ প্রিটি এক্সপেন্সিভ গিটার, ইট ওয়াজ আ প্রিটি ওয়েল নোন ব্র্যান্ড। রাইট। তো এই আর কি বেসিক্যালি আমার স্টোরি। আমার ইনফ্যাক্ট অনেকে আমার মেজর স্টোরিগুলি সব ঢাকা এবং গ্রামগঞ্জে বেসড। আমার মেলবোর্নে যতই থাকি, বাট মানে সব স্টোরি ঢাকাই হয়, মেলবোর্নে কেন জানি হয় না সারপ্রাইজিংলি। হয়তো মেলবোর্ন পছন্দ করে না আমাকে, আর আদার ওয়ে অ্যারাউন্ড হতে পারে। আচ্ছা, একজন আমাদেরকে একটা ইমেল করেছিলেন, আমি ইমেলটা একটু পড়ি। সেটা হচ্ছে ঘটনাটা তিনি লিখেছেন যে আরামবাগ থেকে লিখেছেন, বুয়েটে পড়াশোনা করছেন তিনি, নাম হচ্ছে ঈশান আমাদের SMS করেছেন এবং ইমেল করেছেন। তিনি বলছেন ঘটনাটা আমার নিজের কোনো এক্সপেরিয়েন্স নয়, এটা আমার এক মামির কাছ থেকে শোনা। মামি থাকেন ভৈরব বাজারে এবং তার বাবার বাড়ির নাম হচ্ছে আদমপুর গ্রামে তার বাবার বাড়ি, এবং ভৈরব থেকে লঞ্চে যেতে প্রায় 5 ঘন্টা সময় লাগে সেখানে। তো উনি বলছেন যে এখানে একজন মাঝবয়সী লোক বিকেল বেলা দূরের কোনো গ্রামে যাচ্ছিলেন, বিশেষ কারণে তার ফেরার পথে ফেরার পথ ধরতে একটু দেরি হয়ে যায় এবং গ্রামে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। বলেন 9টা-10টার সেখানে অনেক রাত। লোকটি ওনার গ্রামের দিকে যাচ্ছিলেন, পথঘাট ছিল নীরব, চাঁদের আলো ছিল কিছুটা। তিনি একাই হেঁটে আসছিলেন। তখন গ্রামে রিক্সা, ভ্যান এসব ছিল না। বাড়ির কাছে আসতেই তার কানে কয়েকজন মানুষের কথা বলার শব্দ আসে। আশেপাশে তাকিয়ে একটু দূরে চাঁদের আবছা আলোতে তিনি মানুষের জটলা দেখতে পান। তিনি একটু অবাক হন, কারণ রাত তখন অনেক। আর বড় ব্যাপার হলো লোকগুলো কবরস্থানে দাঁড়িয়েছিল। তিনি কৌতূহলী হয়ে কাছে যান।
তাদের এত রাতে এখানে আসার কারণ জিজ্ঞেস করেন। লোকগুলো কিছু না বলে হাত দিয়ে ইশারা করে একটু দূরে মাটির দিকে। তিনি সেদিকে তাকিয়ে দেখেন মাটিতে একটা লাশ শুয়ে রাখা হয়েছে। বুঝতে পারেন কেউ মারা গিয়েছে এবং তাকে কবর দেওয়া হবে। যদিও তিনি মৃত ব্যক্তি বা যারা কবর দিয়ে এসেছিল কবর দিতে এসেছে তাদের কাউকে চেনেন না, তারপরও সিদ্ধান্ত নিলেন যে কাজে তিনিও হাত দেবেন এবং সবাইকে হেল্প করবেন। কেউ কোনো কথা বলছিল না, সবাই আপন মনে বিড়বিড় করে কি যেন পড়ছিল। সবকিছু দেখে শুনে তিনি অবাক না হয়ে পারছিলেন না। এত রাতে কখনো কাউকে কবর দেয়া হয় না। যাই হোক যথাসময়ে লাশটাকে ধরাধরি করে কবরে নামানো হলো এবং নিয়ম মতো কবর দেয়া হলো। শেষ মুহূর্তে সবাই আশপাশ থেকে মাটি নিয়ে কবরে দিচ্ছিল। তিনিও একটু ঝুঁকে একপাশ থেকে মাটিতে কবরে মাটি দিলেন এবং তারপর সোজা হয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে চারপাশ তাকিয়ে দেখতে পেলেন তিনি ছাড়া সেখানে আর কেউ নেই। অথচ কয়েক মুহূর্ত আগেও সবাই মাটি দিচ্ছিল। এত তাড়াতাড়ি এতগুলো মানুষকে উধাও হতে তার কোনো বুঝতে কিছু বাকি রইল না। ভয় পেয়ে দৌড়ে তিনি বাড়িতে গেলেন এবং সকালে বাড়ির সবাইকে সব খুলে বললেন। তারপর বাড়ির লোকেরা তাকে মসজিদে নিয়ে ইমাম সাহেবের কাছে নিয়ে গেলেন এবং পানি পড়া তাবিজ এই সমস্ত তাকে দেয়া হয়েছিল। কিন্তু ঘটনাটা ওনাকে এতটাই নাড়া দিয়েছিল যে ওনার স্বাভাবিক জীবন ব্যাহত হয় এবং কয়েকদিন পর তিনি মারা যান। এই হচ্ছে ঘটনাটা। তার যে গ্রামের যে ঘটনাটা তিনি শেয়ার করেছেন আমাদেরকে ঈশান ধন্যবাদ আমাদের এই ঘটনা শেয়ার করার জন্য। এছাড়াও বেশ কিছু এসএমএস আছে। এসএমএস এর আগে কি আমরা কি করবো সাকিব ভাই, প্ল্যানটা বলেন। এখন ব্রেকে যাব নাকি এসএমএস পড়বো নাকি আরেকটা ঘটনা শুনবো আপনার কাছ থেকে? শোন ভাই ফার্স্ট অফ অল যে ঘটনাটা শুনলাম এটা বেশ ইন্টারেস্টিং। মানে এখন হলে জানতে চাইতাম যে পরে কি কবরটা যেখানে দেওয়া হয়েছিল ওখানে গিয়ে ভেরিফাই করা হয়েছিল কিনা যে আসলে ওখানে কবর আছে কি নাই। রাইট, ওটা জানতে পারলে ব্যাপারটা অনেক ক্লিয়ার হতো, অথবা জায়গাটা যদি বোঝা যেত কোথায়। এটা যদি যিনি মেইল করেছেন উনি যদি আমাদের স্পেসিফিক লোকেশনটার কথা বলতে পারেন তাহলে ডেফিনেটলি আমরা ওখানে যাবো আর কি। আমার কাছে খুবই